অ্যানোরেক্টাম ডিজিজ, এর সাধারণত মলদ্বারে যে সকল রোগ হয় সে সকল সম্বন্ধে আলোচনা করব। যারা দীর্ঘকাল ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছে তাদের এটি হওয়ার চান্স অনেক বেশি। আর সাধারণত দেখো মলদ্বারের যে সকল রোগ হয়, সাধারণত মলদ্বারে হওয়া 3টি রোগের বিষয়ে আমরা আলোচনা করব। এখন হচ্ছে পাইলস, ফিস্টুলা আর ফিসার। আর এদের সিমটমস কি আছে, এদের ট্রিটমেন্ট কি আছে, আর এদের কি কারণে হয়, দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কি হয় না, পাইলস এই রোগে রেকটামের ভেতরে শিরাগুলি ও সেলগুলি সাধারণত মাংসপিণ্ড ঝুলে যায়, তখন তাকে আমরা পাইলস বলে থাকি। না এর কি হয়, রেকটামের ভেতরে, ঠিক আছে, কি হয় না মাংসপিণ্ড পরে দেখুন এরকম ঝুলে যায়, তখন তাকে আমরা পাইলস বলে থাকি। আর না পাইলস দেখো দু রকম হয়, এক হচ্ছে ইন্টারনাল হেমোরয়েডস, এক হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েডস। ইন্টারনাল হেমোরয়েড মানে কাকে বলবো, যখন পায়খানা তাদের ভেতরে, ঠিক আছে, যখন রেকটামে হবে তখন তাকে আমরা ইন্টারনাল হেমোরয়েডস বলবো। আর যখন পায়খানা তাদের বাইরে বা পায়খানা তাদের থেকে বাইরে দেখাবে তাকে আমরা এক্সটার্নাল হেমোরয়েডস বলে থাকি। না আর কি ফিস্টুলা, ফিস্টুলা মানে হচ্ছে নালিঘা। না মলদ্বারে এটি হলে তখন তাকে আমরা অ্যানোরেক্টাম ফিস্টুলা বলে থাকি। এটা কি না, এটা নালিঘা, এটি গাছের শিকড়ে বা, ঠিক আছে, দেখুন যদি রেকটামে হবে, রেকটামের থেকে নালি শিকড়ের মতো যেমন মাটির শিকড় মাটি ঢুকে যায়, সেরকম কি ভিতরে ঢুকতে ঢুকতে এদিকে বাইরের দিকে মুখ হয়ে যায়, ঠিক আছে। যদি এটা মুখ হয়ে যায় তখন আমরা তখন সম্পূর্ণ ফিস্টুলা বলে থাকি। আর যদি দেখুন মুখ যদি না হয়, ঠিক আছে, তখন তাকে আমরা অসম্পূর্ণ ফিস্টুলা বলে থাকি। আর কি দেখো ফিসার, মানে ফিসার হচ্ছে সাধারণত এনাল ক্যানেলের মলদ্বারে চেরা বা ফাটাকে আমরা ফিসার বলে থাকি। এটা কি মলদ্বারে যে আছে, ঠিক আছে, পাশে এটা কি চেরা বা ফেটে যায়, মানে কেটে যায়, তখন তাকে আমরা ফিসার বলে থাকি। এরপরে দেখুন না পাইলস ইল ফিসার এর মধ্যে সিমটমস কি কি আছে। দেখুন পাইলস, ফিস্টুলা আর ফিসার, দেখুন কিভাবে বুঝবেন, সিমটমস অনুযায়ী কিভাবে বুঝবেন এটা পাইলস, ফিস্টুলা না ফিসার। না দেখুন কি কি সিমটমস থাকে। দেখুন পাইলসে, পাইলস হয় কিরকম না, রেকটামের ভেতরে বা বাইরে, ঠিক আছে, এরকম মাংসপিণ্ড ঝুলে দেখায়, একে আমরা সাধারণত পাইলস বলে থাকি। না এর কি কি লক্ষণ দেখে, দেখুন লক্ষণবিহীন ঝুলে পড়া মাংসপিণ্ড, এটা লক্ষণবিহীন ঝুলে পড়া মাংসপিণ্ড দেখাতে পারে। আর কি না কখনো কখনো ব্লিডিং বা ব্যথা হয়, কখনো কখনো এ থেকে ব্লিডিং হতে পারে আর ব্যথা হতে পারে। আর মাংসপিণ্ড রক্তের ঢেলা জমে থাকা, দেখো এই মাংসপিণ্ড আছে না, এটা এমন হতে পারে রক্তের ঢেলার মতো জমে আছে। আর কি না মল ত্যাগের সময় সুচ ফোটানোর যন্ত্রণা, ব্লিডিং, মল ত্যাগের সময় সুচ ফোটানোর যন্ত্রণা ব্লিডিং হতে পারে। আর বারবার মল ত্যাগের ইচ্ছা, অল্প পায়খানা হওয়া, বারবার মল ত্যাগের ইচ্ছা না অল্প পায়খানা হওয়া, এটা কেন হয় দেখুন এই এখন মাংসপিণ্ড ঝুলে থাকে, ঠিক আছে, তো এটা পায়খানা তো কম জমবে, ঠিক আছে, আর পায়খানা তো কম জমবে যার ফলে কি ভরে যাবে, ঠিক আছে, তখন যখনই এই ঘোড়া ভরে যাবে, ঠিক আছে, তখনই ওর পায়খানা করার ইচ্ছা থাকবে, ঠিক আছে, বাট যখনই করবে তখন দেখুন এই জায়গাটা ছোট দিন অল্প জমে আছে, মানে অল্পই পায়খানা হবে। আর কি দেখুন না ফিস্টুলা, ফিস্টুলা মানে কি এটা নালী ঘা, সাধারণত এটাতে কি হয় না, এটা রেকটাম থেকে একটা শিকড়ের মতো কি ঘা হয়ে যায়, ঠিক আছে, এটা অর্ধেক হতে পারে বা পুরো নল, মানে হচ্ছে ওর বাইরের দিকে হয়ে যেতে পারে, যাকে বলা হয় সম্পূর্ণ ফিসার, ঠিক আছে, সব তখন পুরো মুখ হয়ে যেতে পারে বাইরের দিকে। এটাতে কি 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 সিমটম দেখা যায়, দেখো হোয়াইট ডিসচার্জ আর পাস ডিসচার্জ, এটা কি সাদা স্রাব বা পুজ ডিসচার্জ হতে পারে। রেকটাম বার্নিং এবং পায়খানা হওয়ার সময় জ্বালা যন্ত্রণা, এটা সাধারণত রেকটাম জ্বালা করতে পারে আর পায়খানা হওয়ার সময় জ্বালা বেশি হতে পারে। আর কি চলাফেরা ও বসলে কষ্ট হবে, চলাফেরা ও বসতে কষ্ট হবে, চলাফেরা বসতে এতেও কষ্ট হয়, ঠিক আছে। আর ফিসার, দেখুন ফিসারে কি হয় না, ফিসারে পায়খানা যে দাঁত থাকে ওটাতে চিড়ে যায়, ঠিক আছে, না এটা কি হয় মলের গায়ে রক্তের ছিটে লেগে থাকে, যখনই পায়খানা করবে এই চেরা অংশ থেকে রক্ত ছিটে মলের গায়ে লেগে যেতে পারে। আর যদি পায়খানা যদি শক্ত হয় তো কষ্ট আরো বাড়বে। আর কি মল থেকে সময় যন্ত্রণা হয়, মল থেকে কয়েক ঘন্টা পর যন্ত্রণা চলে যায়, সাধারণত এই যন্ত্রণা মল থেকে সময়ই হবে আর কয়েক ঘন্টা বাদ ওই যন্ত্রণা চলে যায়। দেখুন এই রোগগুলি কাদের হওয়ার চান্স বেশি আছে, ঠিক আছে, দেখুন কিন্তু এই তিনটির মধ্যে একটা মোস্ট সব থেকে গুরুত্বপূর্ণ ইফেক্ট হচ্ছে যেটা তিনটে দেখা দেবে, ঠিক আছে, কনস্টিপেশন, কনস্টিপেশন হলে এই তিনটে হওয়ার চান্সই বেশি। আর কি কি ইফেক্ট হচ্ছে দেখুন, পাইলসে ক্রনিক কনস্টিপেশন, ক্রনিক মানে কি দীর্ঘদিন ধরে কনস্টিপেশন ভুগছে তাদের হওয়ার চান্স এটা বেশি আছে। আর কি না মল থেকে সময় জোরে ক্রোধ দেওয়া,
যারা মল থেকে সময় জোরে কোদ দেয় তাদের হওয়ার চান্স বেশি আছে। আর যারা অ্যালকোহল ড্রিঙ্ক, অ্যালকোহল কি জম থাকে, ঠিক আছে, আমার মাংসটা ঢিলো হয়ে থাকে। আর স্পাইসি ফুড, যারা তেল মশলাদার বা মাংস ডিম এগুলো বেশি খায় তাদের কনস্টিপেশন সম্ভব আছে, যার ফলে এটা হওয়ার চান্স আছে। আর বয়স বৃদ্ধি, দেখুন বয়স বৃদ্ধি হলে কি ওদের চামড়া সেগুলো ঢিলো হয়ে থাকে, যার ফলে ঝুলে পড়ে। আর প্রেগনেন্সি, দেখুন প্রেগনেন্সিতে ওভারিতে যা লোড থাকে, ঠিক আছে, যার ফলে রেকটামের উপর চাপ পড়ে, যার ফলে এটা হতে পারে। আর দেখুন কনস্টিপেশন হলে কিভাবে না পাইলস হয়, দেখুন যখনই কনস্টিপেশন হয় এই রেকটাম, ঠিক আছে, কনস্টিপেশনের রেকটাম পায়খানা শক্ত হচ্ছে কি, তাহলে এটি ঘষা লাগছে, ঠিক আছে, ঘষা লাগার ফলে কি চামড়া ঝুলে যায়, ওই জন্য কনস্টিপেশন হলে পাইলস হওয়ার চান্স বেশি আছে। আর কি না বংশগত, কি না বংশগত কারণ, দেখুন বংশগত কারণ এটা দেখবি সব রোগের ক্ষেত্রে কমন ব্যাপার, ঠিক আছে, যে বংশে আছে মানে ওর হওয়ার চান্স বেশি আছে। না এরা কেন, ঠিক আছে, এবার দেখুন আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে আমরা তাকে জিজ্ঞেস করি যে ওর নাম কি, শুধু নাম তাই নয়, ওর সার নাম কি, কারণ সার নাম থেকে বোঝা যায় যে ও কি কাজ করে আর কি কি কিরকম রুল ফলো করে, কিরকম খাওয়া দাওয়া মেনটেন্স করে, সে দেখে বোঝা যায় যে এ কি কি খাওয়া দাওয়া ফলো করতে পারে, সেই হিসাবে আমরা তাদেরকে বলে থাকি, ঠিক আছে। এবার দেখুন বংশে আছে মানে তারা কি নিশ্চয়ই এগুলো তাদের মধ্যে আছে, ঠিক আছে। আর যে প্রোটোকল ওর বাবা মা ফলো করেছিল সেটা সে ওর ছেলেও করছে, সেই জন্যই ওর পরিবেশে আছে, সেই জন্য এগুলো ওরা ফলো করে, ওই জন্য ওদের বংশে হওয়ার চান্স বেশি। যদি কারো বংশে কম আছে তো এগুলো চেঞ্জ করার অভ্যাস করুন। আর কি না দেখুন ফিস্টুলা, দেখুন ফিস্টুলা মানে নালি ঘা, ঠিক আছে, এটা কি ক্রনিক কনস্টিপেশন, কনস্টিপেশন শক্ত হওয়ার ফলে কি ও কি ভিতরে খুন করতে থাকে নালি ঘা। আর কি রেকটাম অ্যাবসিস, যদি কারো রেকটামে ফোড়া হয়ে যায়, ঠিক আছে, ও ফোড়া ফেটে গেল, যদি না ছাড়লো ওর মধ্যে কি খুন থেকেছে না, ও আরো গর্ত করতেই থেকে যায়। আর কি না ট্রমা, যদি কারো আঘাত থেকে হতে পারে। ক্রনিক পাইলস ডিজিজ, ক্রনিক দীর্ঘদিন পাইলসে ভুগছে, ঠিক আছে, সেটা থেকে হতে পারে। ক্যান্সারও হতে পারে। মলদার কৃমি, যদি মলদার কারো কৃমি থাকে সে ফুটো করতে পারে। আর কি না বংশগত বললাম প্রোটোকল। আর না ফিস্টুলা, ফিসার, ফিসার সাধারণত ক্রনিক কনস্টিপেশন থেকে ফিসার হতে পারে। ফিসার মানে হচ্ছে কি যে পায়খানা দাঁড়ে, ঠিক আছে, যেটা চিড়ে দেয় বা ফেটে দেয় তাকে আমরা ফিসার বলে থাকি। এটা কি ক্রনিক কনস্টিপেশন, পায়খানা হার্ড স্টুল হয় তো কি করে ও জায়গাটাকে চেড়ে দেয় বা ফাটিয়ে দেয়, ঠিক আছে। ফোড়া ফেটে গেলে হতে পারে এটা, আঘাত লেগে হতে পারে। স্পাইসি ফুড, যাদের স্পাইসি ফুড তেল মশলা ঝালদার খানা কি ওটা খেয়ে নেই, আর কি হার্ড স্টুল থেকেও হতে পারে। এবার কি টেস্টের মাধ্যমে ফিস্টুলা পাইলস আর ফিসার ধরা পড়ে, ঠিক আছে, দেখুন পাইলস আর ফিস্টুলা, প্রথমে পাইলস আর ফিস্টুলা এর সঙ্গে আঙ্গুল ঢুকিয়ে দেখো, মলটা সাধারণত আঙ্গুল ঢুকিয়ে, ঠিক আছে, দেখতে হবে যেটা পাইলস না ফিস্টুলা, ঠিক আছে। আর মেডিকেল টেস্টের মাধ্যমে কোলোনোস্কোপি, কোলোনোস্কোপি যেখানে হয় ল্যাবে যে করাতে হয়, আর যে এনাস্কোপি সাধারণত ডাক্তাররাই করে দেয় বা নিজেও করতে পারে আপনি, ঠিক আছে। আর দেখো ফিসার, এইটি সাধারণত বাইরে থেকে দেখা যায়, মলদ্বারে চেরা বা ফাটা দাগ আছে কিনা, দেখুন এটা সাধারণত বাইরে থেকে দেখলে দেখা যাবে যে মলদ্বারে কোনো চেরা বা ফাটা দাগ আছে কিনা। আর দেখুন ট্রিটমেন্টের ক্ষেত্রে, দেখুন ট্রিটমেন্টের ক্ষেত্রে কমন ট্রিটমেন্ট বলা হয়েছে এখানে, ঠিক আছে, তিনটির ক্ষেত্রে, ঠিক আছে। এখন ল্যাক্সেটিভ সিরাপ, যেটা পায়খানা নরম হওয়া সিরাপ। আর কি সিজ বাথ, দেখুন সিজ বাথ সাধারণত দেখুন এটি কি করে আমাদের না ইনফ্লামেশন কমায়, ব্যথা কমায়, ঠিক আছে, আর মাংসপেশিগুলো রিল্যাক্স, মাংসপেশিগুলো টাইট করবে, ঠিক। আর কি না অয়েন্টমেন্ট লক্স 2%, যে কিনা জায়গাটাকে অবশ করবে, যাতে জ্বালাটা কমবে না। দেখুন এই তিনটি কমন ট্রিটমেন্ট তিনটি ক্ষেত্রে দেওয়া আছে। এর গভীর ট্রিটমেন্ট জানতে গেলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরতে কন্ট্যাক্ট করুন। এরকম কোনো রোগের সম্বন্ধে জানার ইচ্ছা হলে, ঠিক আছে, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি ওই রোগের নিয়ে যত শিগগিরই ভিডিও বানানোর চেষ্টা করব।